শুরু হচ্ছে রেডিও তেহরানের বাংলা সংবাদ। শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব শুরুতেই সংবাদ শিরোনাম। প্রতিরোধ অক্ষকে মুছে ফেলার ইসরায়েলি চেষ্টা ব্যর্থ হয়েছে জানালেন হিজবুল্লাহ নেতা নাইম কাসেম। সিরিয়ায় ইহুদিবাদীদের কবর হবে বলে ইরানের হুঁশিয়ারি। ইসরায়েলের সঙ্গে দামেস্ক কোনো সংঘাতে জড়াতে চায় না, দীর্ঘ নিরাপত্তা ভেঙে নিজেদের অবস্থান জানালেন এইচটিএস নেতা আহমেদ আল শারা ওরফে জোলানি। বাংলাদেশে গত 15 বছরে সংগঠিত গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এবং ভারতকে একটি অসহযোগী দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিভাষণ ও আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল বহুকাল ধরে নানা ধরনের নৃশংসতা ও পাশবিকতা চালিয়ে পশ্চিম এশিয়া অঞ্চল থেকে প্রতিরোধ অক্ষকে মুছে ফেলার চেষ্টা করেছে, কিন্তু তেলাবিব তার লক্ষ্য অর্জনে কেবল ব্যর্থ ও হতাশ হয়েছে। তিনি শনিবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ মন্তব্য করেন। শেখ কাসেম বলেন, ইহুদিবাদী শত্রু তার সম্প্রসারণকামী নীতির বিরোধী যে কোনো প্রতিরোধকে নির্মূল করার জন্য বহু চেষ্টা করেছে। এ লক্ষ্যে তেলাবিব যত পাশবিকতা ও বর্বরতার চালিয়েছে তার কোনোটি সফল হয়নি, কারণ এগুলোকে পাশবিকতা হিসেবেই দেখা হয়েছে, সাফল্য হিসেবে নয়। ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে হিজবুল্লাহর সাফল্য তুলে ধরে শেখ নাইম কাসেম বলেন, প্রতিরোধ যোদ্ধাদের প্রতিশোধমূলক হামলায় অন্তত 60,000 ইহুদিবাদী 1 বছরের বেশি সময় ধরে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়েছিল। এছাড়া হিজবুল্লাহ যখনই রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তখনই ইহুদিবাদীরা হাজারে হাজারে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে চলে যেতে বাধ্য হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, চূড়ান্ত পরিণতিতে সিরিয়া বিদেশি দখলদারিত্ব থেকে মুক্ত হবে। আজ এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় জেনারেল সালামি এই ঘোষণা দেন। তিনি বলেন, ক্ষুধার্ত নেকড়ের মতো বিদেশি শক্তিগুলো আজ সিরিয়াকে ছিঁড়ে টুকরো টুকরো করতে চাইছে। দেশটির দক্ষিণাঞ্চলে তৎপর রয়েছে ইহুদিবাদীরা এবং উত্তর ও পূর্বাঞ্চলে অন্যরা। জেনারেল সালামি বলেন, ইহুদিবাদীরা দামেস্কের পরিবারগুলোর ভেতরে খালি চোখে দেখতে পাচ্ছে। এটি সত্যিই অসহনীয়। আমাদের দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। যেমন আমাদের প্রিয় নেতা বলেছেন, আল্লাহর রহমতে সিরিয়া তার শক্তিশালী এবং অভিজ্ঞ যুবকদের হাতে মুক্ত হবে। জেনারেল সালামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইহুদিবাদীদেরকে সিরিয়ায় তাদের অবৈধ কর্মকাণ্ডের জন্য চড়া মূল্য দিতে হবে। তাদের এই ভূমিতে কবর দেয়া হবে, তবে এর জন্য কিছু সময় লাগবে। সিরিয়ার কার্যত শাসক আহমেদ আল শারা ওরফে জোলানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সাথে দামেস্ক কোনো সংঘাতে জড়াতে চায় না। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিদায়ের পর ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার উপর যে লাগাতার আগ্রাসন চালিয়ে আসছে সে ব্যাপারে দীর্ঘ নীরবতা ভেঙে এই প্রথম তিনি কথা বললেন। সিরিয়ার ক্ষমতা দখলকারী হায়াত তাহরির আশ-শামের নেতা জোলানি বলেন, আমরা ইসরায়েলের সাথে সংঘাতে জড়াতে যাচ্ছি না। একই সাথে তিনি সিরিয়াকে মধ্যপ্রাচ্যের দুর্বল দেশ হিসেবে আখ্যায়িত করেছেন। জোলানি আল কায়দার সিরিয়া শাখার
প্রতিষ্ঠাতা ছিলেন। একই সাথে তিনি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, এখন ইরান ও হিজবুল্লাহ সিরিয়ায় নেই, ফলে দেশের উপর ইসরায়েলের হামলার কোনো কারণ নেই। তবে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার বিভিন্ন সামরিক, শিক্ষা প্রতিষ্ঠান ও নৌবহরের উপর হামলা চালাচ্ছে এবং গোলান মালভূমির বাফার জোন দখল করেছে, সে ব্যাপারে জোলানি কোনো কথা বলেননি। সিরিয়ার রাজধানী দামেস্কে আনুষ্ঠানিকভাবে তুরস্ক তার দূতাবাস আবার চালু করেছে। 2011 সালে সিরিয়ায় বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীরা বর্বর তাণ্ডব শুরু করার পর তুর্কি সরকার সিরিয়ায় দূতাবাস বন্ধ করে দেয়। 12 বছর বন্ধ থাকার পর শনিবার দূতাবাসটি আবার কাজ শুরু করে। মৌরিতানিয়ায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত বুরহান কোরগ্লোকে ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আনুষ্ঠানিকভাবে কোরগ্লুকে নতুন পদে দায়িত্ব দেন। সিরিয়ার সংকট তীব্র হওয়ার পরে 2012 সালের 26 মার্চ দামেস্ক শহরের রাউদা স্কয়ারের কাছে অবস্থিত দূতাবাস তার কার্যক্রম স্থগিত করে। সে সময় আরও অনেক দেশ তাদের দূতাবাস বন্ধ করে দেয়। মিশন বন্ধ হওয়ার পর দূতাবাসের কর্মীরা এবং তাদের পরিবার তুরস্কে ফিরে যায়। এক সপ্তাহ আগে বাশার আল আসাদের সরকারের পতনের পর দামেস্কে তুর্কি দূতাবাস পুনরায় চালু করা হল। আসাদ সরকারের পতনের পর থেকে ইস্তাম্বুলে সিরিয়ার কনসুলেট জেনারেল কোনো বাধা ছাড়াই তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে গত 15 বছরে সংঘটিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। শনিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে দেয়া কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে একথা বলা হয়েছে। একই সঙ্গে গুমের ঘটনায় জড়িতদের বিচারিক প্রক্রিয়া শুরু সহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন। গুম সংক্রান্ত তদন্ত কমিশন শনিবার বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে অন্তর্বর্তী প্রতিবেদনটি জমা দেয়। তাতে বলা হয়, গুমের ঘটনায় কমিশনে এ পর্যন্ত 1676টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে জানানো হয়, গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। এছাড়া হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার গুমের ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেছে। বাংলাদেশের সরকারি কর্মচারীদের সবাইকে মহার্ঘ ভাতা দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোহাম্মদ মোখলেসুর রহমান। আজ সচিবালয়ে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের একথা জানান। মহার্ঘ ভাতা পর্যালোচনা ও সুপারিশ প্রদানের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবকে প্রদান করে একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে মোখলেসুর রহমান বলেন, সরকার শুধু সিদ্ধান্তই নেয়নি, একটা কমিটিও গঠন করে দিয়েছে, যে কমিটিতে আমিও আছি। এজন্য আমি আপনাদের মাধ্যমে সব শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটা বার্তা অথবা সুখবর দিতে চাই। যেহেতু পে কমিশন করা একটা দীর্ঘ সময়ের ব্যাপার, অন্তর্বর্তী সময়ের জন্য একটা মহার্ঘ ভাতা কমিটি হয়েছে। আমরা সামনের সপ্তাহের প্রথম মিটিং করব। এখানে একটা স্ট্র্যাটেজি অথবা কৌশল ঠিক করব কিভাবে আপার লিমিট থেকে লোয়ার লিমিট ঠিক করে ইনক্লুডিং পেনশনার। এবার যেন পেনশনাররা মহার্ঘ ভাতা পান, সে ব্যাপারে সরকার একমত। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা ভারতকে একটি অসহযোগী দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে। এই তালিকায় এমন সব দেশের নাম উল্লেখ করে থাকে যেগুলো প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না। ভারতের পাশাপাশি এই তালিকায় ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনিজুয়েলার নাম রয়েছে। আইসিইউ জানিয়েছে তালিকাভুক্ত দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু ও নির্ধারিত ফ্লাইটে নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এক মাসের মধ্যে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অভিবাসন নীতি কঠোর করার অঙ্গীকার করেছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম প্রত্যর্পণ প্রক্রিয়া পরিচালনার পরিকল্পনা করেছেন। আইসিইউ এর তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে প্রায় 90,000 ভারতীয়কে আটক করা হয়েছে। তাদের অধিকাংশই পাঞ্জাব, গুজরাট ও অন্ধ্রপ্রদেশের। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। শনিবার একদিনে আরও 50 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে গাজা সিটির একটি বাড়িতে দখলদার সেনাদের বিমান হামলায় 10 জন শহীদ হয়েছেন। এছাড়া মধ্য গাজার আল বুরাইজ শরণার্থী শিবির সহ অন্যান্য স্থানে দখলদার সেনাদের পাশবিক হামলার জন্য 40 জন নিহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। মধ্য গাজার আদ-দৌরা স্টেডিয়ামে আশ্রয় গ্রহণকারী ফিলিস্তিনি শরণার্থীদের তাঁবুতে পর্যন্ত ভয়াবহ বিমান হামলা চালায় ইহুদিবাদী সেনারা। এতে এসব তাঁবুতে বড় ধরনের আগুন লেগে যায় এবং বহু নিরস্ত্র মানুষ হতাহত হয়। এদিকে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি সেনাদের হামলায় তাদের অন্তত 90 কর্মী শাহাদাত বরণ করেছেন। গাজায় গত 14 মাসের ইহুদিবাদী আগ্রাসনে অন্তত 44,900 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেছেন, হতভাগ্য এসব মানুষের মধ্যে অন্তত 14,500 জন শিশু রয়েছে। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী সম্প্রতি গাজা উপত্যকায় ইহুদিবাদী পণবন্দীদের একটি অবস্থানে ইচ্ছাকৃতভাবে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। হামাস বলেছে ইহুদিবাদী সরকার গাজায় আটক তার পণবন্দী সেনাদের ঝামেলা থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে এ কাজ করেছে। হামাসের সামরিক বাহিনীর জাদ্দিন আল কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এ তথ্য জানিয়ে বলেছেন, শত্রু পণবন্দীদের আটক রাখা হয়েছে এমন একটি স্থানে দখলদার সেনারা এমনভাবে বোমাবর্ষণ করেছে যাতে তারা সবাই নিহত হয়। এক বিবৃতিতে তিনি বলেন, তবে পণবন্দীদের পাহারায় থাকা প্রতিরোধ যোদ্ধারা তাদেরকে সফলভাবে সেখান থেকে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের বিশ্ব সংবাদে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।